আজকে তোমরা বোর্ডের এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমাদের আজকে পড়াবো মানুষের রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম অফ হিউম্যান। এক্ষেত্রে প্রথমেই বলি, রেচনতন্ত্র হলো এমন একটা তন্ত্র যে সিস্টেমটার মাধ্যম দিয়ে আমরা আমাদের বিপাকজাত দূষিত পদার্থ ত্যাগ করি। যেমন ধরো মূত্র, এই মূত্রর মধ্যেই বিপাকজাত দূষিত পদার্থগুলো থাকে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড। এগুলোই আমাদের শরীরের বিপাকজাত দূষিত পদার্থ যা মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। রেচনতন্ত্র তো তাকেই বলে যে অনেকগুলো অঙ্গ নিয়ে গঠিত। দেখো, এইটা হচ্ছে আমাদের মানুষের রেচনতন্ত্র। তো এখন তোমরা বলবে যে রেচনতন্ত্র যদি হয় তাহলে তো অনেকগুলো অঙ্গ থাকবে। এখানেও অনেকগুলো অঙ্গ নিয়ে গঠিত হয়েছে। কীরকম না, দেখো, কিডনি বা বৃক্ক রয়েছে, মূত্রাশয় রয়েছে, বৃক্ক থেকে একটা নালী নেমে গেছে যাকে আমরা বলছি গোবিনী। তাহলে দেখো, এতগুলো অঙ্গ অলরেডি বলে ফেললাম। এই অঙ্গগুলো নিয়ে যে তন্ত্রটা গঠিত হয়েছে সেটাই তো রেচনতন্ত্র। মানুষের প্রধান রেচনাঙ্গ বৃক্ক, এছাড়াও কিছু আনুষঙ্গিক রেচনাঙ্গ থাকে, যেমন ত্বক, যকৃৎ এবং ফুসফুস। সেগুলো সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানব। আজকে আমরা মানবদেহের রেচনতন্ত্র পড়ব। তো আমরা আজকে প্রথম যেটা পড়ব যে মানুষের এই যে রেচনতন্ত্রটা, সেই রেচনতন্ত্রের প্রধান রেচন অঙ্গটা হলো বৃক্ক। এখানে অনেকগুলো রেচন অঙ্গ রয়েছে, গোবিনী রয়েছে, মূত্রাশয়, মূত্রনালী, মূত্রছিদ্র রয়েছে। দেখো, মূত্রনালী রয়েছে, মূত্রছিদ্র রয়েছে। হ্যাঁ, তো তার মধ্যে প্রধান রেচন অঙ্গ হচ্ছে কিডনি বা বৃক্ক, যেটা শিম বীজের মতন বা বাংলার পাঁচের মতন দেখতে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই বৃক্কটা যেটা দেখতে পাচ্ছি আমরা, একজোড়া বৃক্ক, সেই বৃক্ক বা কিডনির অবস্থান কোথায়? সেই অবস্থান জানতে গেলে আমাদের মানুষের একটু মেরুদণ্ডের গঠন জানতে হবে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানুষের মস্তিষ্ক বা ব্রেন। সেখান থেকে মেরুদণ্ডটা নেমে গেছে। এই মেরুদণ্ড কতগুলো ছোট ছোট গোল গোল অস্থি দিয়ে গঠিত, যেগুলোকে এক একটা কশেরুকা বা ভার্টিব্রা বলা হয়ে থাকে। আমাদের সারা যে মেরুদণ্ডটা টোটাল, সেখানে অনেকগুলো কশেরুকা রয়েছে, অলমোস্ট 31টা। সেই কশেরুকাগুলো কীরকম? যেগুলো ঘাড় অঞ্চলে রয়েছে সেগুলোকে আমরা বলি সার্ভাইকাল। এটা আছে 8টা। দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা। তাকে আমরা বলি সার্ভাইকাল 1, সার্ভাইকাল 2, সার্ভাইকাল 3, এইভাবে সার্ভাইকাল 8 পর্যন্ত আমরা কাউন্ট করি। তারপর আমাদের যে বক্ষ অঞ্চল, বক্ষকে বায়োলজিতে থোরাসিক অঞ্চল বলে, সেই থোরাসিক অঞ্চলে মোট 12টা কশেরুকা আছে। T1, থোরাসিক 1, থোরাসিক 2 থেকে শুরু করে থোরাসিক T12 পর্যন্ত। আমাদের যে কোমর অঞ্চল, সেই কোমর অঞ্চলটাকে আমরা লাম্বার বলি। লাম্বার অঞ্চলে কশেরুকা আছে 5টা, L1, L2, L3, L4, L5, কোমর গঠন করে। তারপরেই যে কশেরুকাগুলো রয়েছে, ত্রিকাস্থি কশেরুকা। তাহলে দেখো, এই লাম্বার 1 থেকে লাম্বার 5, এটা হচ্ছে কটিদেশ বা কোমর অঞ্চলের মধ্যে থাকা কশেরুকাগুলো। এরপরেই আমরা দেখব আমাদের ত্রিকাস্থি ও কশেরুকাগুলো, যেগুলোকে আমরা স্যাক্রাল রিজিয়ন বলছি। এখানে রয়েছে 5টা, S1, S2, S3, S4, S5, এবং সবশেষ যেটাকে আমরা বলি যে লেজের অস্থি, সেটাকে হচ্ছে কক্সিস। এটা কিন্তু একটাই। এখন এই পুরো মেরুদণ্ডের যে প্রত্যেকটা কশেরুকা, সেই কশেরুকা অনুযায়ী আমরা অঙ্গের অবস্থান করি। যেমন এই বৃক্ক বা কিডনিটার, এই যে কিডনিটা আমরা দেখছি ছবিটা, কিডনিটা, এই কিডনিটার অবস্থানটা হচ্ছে ঠিক এইটুকুনি জায়গা জুড়ে। অর্থাৎ আমাদের যে থোরাসিক 12 রয়েছে, বক্ষ রিজিয়নের যে থোরাসিক 12 রয়েছে, সেই থোরাসিক 12-এর ঠিক নিচে থেকে শুরু হচ্ছে,
আর আমাদের যে কোটিদেশীয় নাম্বার 3 রয়েছে, নাম্বার 3 ঠিক উপরে শেষ হচ্ছে, নাম্বার 3 ঠিক উপরে শেষ হচ্ছে। তাহলে থোরাসিক 12-এর নিচে আর নাম্বার 3-র উপরে এইটুকুনি জায়গায় আমাদের কিডনিটা কিন্তু অবস্থিত। তাহলে আমাদের কিডনিটা কত ছোট বুঝতে পারছো, শিম বীজের মতন দেখতে, কালচে লাল বর্ণের, অর্থাৎ 5-এর মতন দেখতে, দুদিকে দুটো কিডনি, বাম কিডনি আর ডান কিডনি অবস্থিত। এই অবস্থানটা তোমাদের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। T12-এর নিচে আর L3 ঠিক উপরে আমাদের কিডনি, বাম কিডনি আর ডান কিডনি অবস্থিত। এই কিডনিগুলো অনেকটা বাংলার 5 বা শিম বীজের মতন দেখতে হয়। এই কিডনিগুলো ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এর গড় ওজন একটি পুরুষ মানুষের ক্ষেত্রে 150 গ্রাম আর স্ত্রী লোকের ক্ষেত্রে 135 গ্রাম মতন হয়ে থাকে। এখন তোমরা যদি ছবিটা দেখো তাহলে দেখবে এই কিডনিটা এই দিকটায় একটা অবতল খাঁজ রয়েছে, এই দিকটা একটা অবতল খাঁজ ভেতর দিকে ঢুকে গেছে। এই অবতল খাঁজটাকে বাইরে থেকে দেখা যাচ্ছে যে কার্ভেচারটা, বাইরে থেকে যে কার্ভেচারটা এরকমভাবে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হাইলাম। এই হাইলাম অংশ থেকে কি উৎপন্ন হচ্ছে আমরা দেখব। তাহলে মানুষের রেচনতন্ত্রটার আমরা অঙ্গগুলো সম্পর্কে জেনেছি এবং তার অবস্থানটা আমরা জেনেছি। এরপর দেখব যে এই কিডনিগুলোর মধ্যে দেখো এইটা মহাধমনী, আমি দুটো কালার দিয়ে বুঝিয়েছি, মহাধমনী আর মহাশিরা। মহাধমনী ওটুযুক্ত রক্ত নিয়ে দুটো কিডনির মধ্যে প্রবেশ করছে, তখন একে বলছি বৃক্কীয় ধমনী। এই অংশটাকে বলছি আমরা বৃক্কীয় ধমনী, কালো রং দিয়ে এখানে চিহ্নিত করেছি। এরপরেই কিডনি থেকে যে CO2 যুক্ত রক্ত উৎপন্ন হলো, সেই CO2 যুক্ত রক্ত এই দেখো এইটা দিয়ে আর এইটা দিয়ে মহাশিরায় গিয়ে পড়ছে, সবুজ রঙের, এটাকে বলা হয় বৃক্কীয় শিরা। এদিকটাতেও দেখো বৃক্কীয় শিরাটি পেছন দিকে এঁকেছি, ঠিক আছে। বৃক্কীয় শিরা দুটো মহাশিরাতে গিয়ে উন্মুক্ত হয়েছে। এবং এই যে হাইলাম অংশটা, কার্ভেচারটা, সেখান থেকে দুদিক থেকে দুটো গোবিনী উৎপন্ন হয়েছে, ডান গোবিনী এবং বাম গোবিনী উৎপন্ন হয়েছে। সেই গোবিনী দুটোতে আর কিডনিতে যে মূত্র উৎপন্ন হয় সেটা ওই গোবিনীর মাধ্যম দিয়ে মূত্রাশয়ে গিয়ে উন্মুক্ত হয়। এখন তাহলে এই হাইলাম যে অংশটা, সেই হাইলাম অংশটাতে 3টে জিনিস এসে মিলেছে। একটা বৃক্কীয় ধমনী, এই যে এটা বৃক্কীয় ধমনী, একটা বৃক্কীয় শিরা, আর ওখান থেকে বেরিয়েছে কে, গোবিনী। প্রতিটা বৃক্কের মাথায় একটা টুপির মতন অংশ রয়েছে, যেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি, হরমোন উৎপন্নকারী একটা গ্রন্থি। এরপর দেখো এই যে এটা হলো মূত্রাশয়। তাহলে দুটো গোবিনী দুটো আলাদা আলাদা ছিদ্রের মাধ্যমে মূত্রাশয়ে এসে উন্মুক্ত হলো। মূত্রাশয়ে মূত্র সাময়িকভাবে জমা থাকে। যখন একটা নির্দিষ্ট আয়তন, ভলিউমের মূত্র সেখানে জমা হয়, তখন মূত্রের বেগ জন্মায় এবং সেটা মূত্রনালী পরিশেষে মূত্র ছিদ্রের মাধ্যম দিয়ে দেহের বাইরে বেরিয়ে যায়। আমাদেরকে এই মূত্রাশয়ের ছবিটা, ইনার স্ট্রাকচারটা ভালো করে বুঝতে হবে, সেটা আমি এই পাশে এঁকেছি। এখন আমরা দুটো ছবিকে পাশাপাশি রেখে দেখি। দেখো এই একটা গোবিনী, এই গোবিনীটা হচ্ছে এই গোবিনীটা, বাম গোবিনী। আবার দেখো এইদিকে একটা গোবিনী, ডান গোবিনী, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা। তাহলে ও কী করেছে, মূত্রাশয়টাকে ভেদ করে ফুঁড়ে ভিতর দিকে ঢুকে গেছে এবং মূত্রাশয়ের মধ্যে উন্মুক্ত হয়েছে। এটাকে বলা হচ্ছে গোবিনী ছিদ্র। এখন এই যে মূত্রাশয়টাকে, এটাকে আমরা লম্বচ্ছেদ করে দেখছি। লম্বচ্ছেদে আমরা দেখতে পাবো যে এই মূত্রাশয়ের যে প্রাচীর, সেই প্রাচীরটা খুবই পুরু, কারণ এখানে আছে পেশি। পেশিটার নাম এখানে লেখা নেই, আমি তোমাদের বলে দিই যে এই যে মূত্রাশয় রয়েছে, সেই মূত্রথলিটাতে সাময়িকভাবে মূত্র সঞ্চিত থাকে এবং এই যে মূত্রথলির মধ্যস্তর যেটা, সেই মধ্যস্তরটা এখানে ওইভাবে তো এঁকে বোঝানো যায়নি, আমি
তার ওয়ালটাকে এঁকেছি, তার মধ্যে একটা ডেট্রুসর নামক মসৃণ পেশি আছে। সেই ডেট্রুসর নামক মসৃণ পেশি যখন সংকুচিত হয় তখন মূত্রাশয়ের মধ্যে থাকা ওই ত্রিভুজের ন্যায় ট্রাইগোন অংশ থেকে মূত্রর নিঃসরণ ঘটে। ট্রাইগোন বোঝা গেছে? এরপর মূত্রাশয়, এটা মূত্রাশয় আর মূত্রনালী, এই লম্বাটা মূত্রনালীর সংযোগস্থলে একটা পেশি আছে। দেখো ওয়ালে এঁকেছি, অ্যাকচুয়ালি এটা একদম গোল, এরকমভাবে চারপাশে এরকমভাবে থাকবে, এরকমভাবে রাউন্ড করে থাকবে। হ্যাঁ, একটা পেশি আছে যেটাকে বলা হচ্ছে অন্তঃস্ফিংটার। অন্তঃস্ফিংটার পেশি সংকুচিত হলে স্কুইজ করে যায়, স্কুইজ করলে তখন মূত্রটা মূত্রাশয় থেকে মূত্রনালীতে চলে আসে এবং মূত্রনালী আর মূত্র ছিদ্রের মাঝে একটা পেশি আছে যেটাকে বলা হচ্ছে বহিঃস্ফিংটার পেশি। সেই পেশিটা সংকুচিত হলে এই মূত্রনালীতে থাকা মূত্র শরীরের বাইরে নির্গত হয়। তাহলে আমরা দেখলাম মূত্রাশয়ের গঠনটা কীরকম। ডেট্রুসর পেশি, অন্তঃস্ফিংটার এবং বহিঃস্ফিংটারের সংকোচনের ফলে মূত্রথলি থেকে মূত্রাশয়ে এবং সেখান থেকে মূত্রনালী হয়ে দেহের বাইরে উন্মুক্ত হচ্ছে। মূত্রাশয়ের পরে আমরা গোবিনীর গঠন যদি দেখি তাহলে দেখব যে হাইলাম অংশ থেকে উৎপন্ন হয়ে গোবিনী মূত্রাশয়ে প্রবেশ করেছে। এই গোবিনী 25 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা আর 3 মিলিমিটার পর্যন্ত ব্যাসযুক্ত। এরা পেরিটোনিয়াম পর্দার মধ্য দিয়ে মূত্রাশয়ের পেছন অংশে উন্মুক্ত হয় এবং গোবিনীর মধ্য দিয়ে মূত্রাশয়তে তাহলে মূত্র পৌঁছে গেল। এই ছবিটাতে ভালো করে লক্ষ্য করো যে মূত্রাশয়ের মধ্যে যখন মূত্রাশয় থেকে মূত্র নির্গত হচ্ছে এবং মূত্রনালীর মাধ্যমে সেটা মূত্রনালী মূত্রনালীতে প্রথমে যাচ্ছে এবং মূত্র ছিদ্রের মাধ্যমে দেহ থেকে উন্মুক্ত হচ্ছে। তো পুরুষদের ক্ষেত্রে এই মূত্রনালীটি 19 থেকে 20 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে মূত্রনালী কিন্তু 4 সেন্টিমিটার। আবারও বলে রাখি, পুরুষদের ক্ষেত্রে মূত্রনালী সেটা শিশ্নের মধ্য দিয়ে বা পেনিসের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে দেহের বাইরে উন্মুক্ত হচ্ছে এবং এই পুরুষদের ক্ষেত্রে মূত্রনালীর মধ্য দিয়েই মূত্রসহ জনন পদার্থ যেমন বীর্য, শুক্রাণু বাইরে নির্গত হয়। এটা একটা কমন ডাক্ট হিসেবে ব্যবহৃত হয়। মানুষের দেহে যখন মূত্র নির্গমন হয় সেই মূত্র নির্গমনের পদ্ধতিকে মিকচুরেশন বলা হয়। কিভাবে না, একটা নির্দিষ্ট ভলিউম মূত্র অর্থাৎ মূত্রাশয়ে যখন 400 থেকে 500 ml মূত্র সঞ্চিত হয় তখন আমাদের মূত্র ত্যাগের প্রবণতা বা বেগ জন্মায়। তখনই কিন্তু ওই ডেট্রুসর পেশি সংকুচিত হয়। তারপরেই অন্তঃস্ফিংটার ও বহিঃস্ফিংটার পেশির সংকোচনের ফলে ধীরে ধীরে মূত্র শরীর থেকে বাইরে নির্গত হয়। এই পুরো পদ্ধতিটিকে মিকচুরেশন বলা হয়ে থাকে। বহিস্থ স্ফিংটার পেশিটা একটা ঐচ্ছিক পেশি। এই ঐচ্ছিক পেশি আমরা নিজেরা কন্ট্রোল করে মূত্র নির্গমনটাকে কন্ট্রোল করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আমরা আবারও একবার আমাদের মানুষের যে রেচনতন্ত্র, সেই রেচনতন্ত্রের ওভারঅল গঠনটা আরেকবার জেনে নিই। তার অবস্থান হচ্ছে T12 ঠিক নিচ থেকে L3 ওপর পর্যন্ত এবং শিমবীজের মতন দেখতে, কালচে লাল বর্ণের বাহ্যিক গঠন। এই এক একটা
তখন বলা হয়নি এক একটা কিডনি বা বৃক্কীয় ক্যাপসুল অর্থাৎ ক্যাপসুলের মতন একটা শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে এবং বৃক্কের আবরণকে পেরিটোনিয়াম বলা হয়। দুটি বৃক্ক, বাম বৃক্ক এবং ডান বৃক্কদের মধ্যে বৃক্কীয় ধমনী প্রবেশ করেছে এবং বৃক্কীয় শিরা বেরিয়ে গেছে এবং গোবিনী দুদিক থেকে বেরিয়ে এসছে। সেই অবতল খাঁজটাকে হাইলাম বলা হয়ে থাকে। গোবিনী দুটো মূত্রাশয়ে উন্মুক্ত হয়েছে এবং মূত্রনালী তথা মূত্রছিদ্রের মাধ্যম দিয়ে বেরিয়ে যায়। মূত্রনালীর ইংরেজি হচ্ছে ইউরেথ্রা। তাহলে আমরা দেখলাম মানুষের রেচনতন্ত্রের বাহ্যিক গঠনটা। এখন আমরা প্রত্যেকটা কিডনি বা বৃক্কের আভ্যন্তরীণ গঠন দেখব বা কলাস্থানিক গঠন দেখব। তাহলে এবার আমরা মানুষের বৃক্কের লম্বচ্ছেদ অর্থাৎ অন্তর্গঠন দেখব। দেখো আমি ছবিতে এঁকেছি একটা মানব বৃক্কের লম্বচ্ছেদের চিত্র। এই চিত্রে তোমরা ভালো করে লক্ষ্য করো যে শিম বীজের মতন দেখতে এইটার আমরা লম্বচ্ছেদ করেছি। তো ভেতরে আমরা এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। কি দেখব না, এই পুরো কিডনিটা দুটো অংশে বিভক্ত। সবচেয়ে বাইরের দিকে যেগুলো সবুজ ডট দিয়েছি, আমার কাছে লাল কালির পেন ছিল না, তাই এই অংশটা লাল রঙের, এটাকে বৃক্কীয় কর্টেক্স অঞ্চল বলা হয়। এবং তার যে ভেতরের অংশটা যেখান থেকে এই ত্রিভুজের মতন জিনিসগুলো তৈরি হয়েছে, সেই ভেতরের অংশটাকে বৃক্কীয় মেডালা অংশ বলা হয়। তাহলে বাইরের অংশটাকে বৃক্কীয় কর্টেক্স এবং ভেতরের অংশটাকে বৃক্কীয় মেডালা বলা হয়। এই বৃক্কীয় মেডালা অংশে 10 থেকে 15টা ত্রিভুজের মতন অংশ দেখা যায়। দেখো আমি 10টা এঁকেছি, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ত্রিভুজের মতন অংশগুলোকে বলা হয় রেনাল পিরামিড বা বৃক্কীয় পিরামিড। এই রেনাল পিরামিডগুলো কয়েকটা করে রেনাল পিরামিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়। আমি এখানে প্রতি ক্ষেত্রে দুটো করে রেনাল পিরামিডকে যুক্ত করেছি। তোমরা পরীক্ষার খাতায় ছবিটা এইভাবে আঁকলে তোমাদের ক্ষেত্রে বোঝানো সুবিধা হবে। না, এই বৃক্কীয় পিরামিড বা রেনাল পিরামিডগুলো দুটো দুটো করে জয়েন করেছি ছবিতে দেখো। এগুলো কয়েকটা করে রেনাল পিরামিড যুক্ত হয়ে একটা কমন অঞ্চল সৃষ্টি করলো, যেটাকে বলা হয় রেনাল প্যাপিলা। তাহলে এখানে একটা এই ব্ল্যাক কালারের এটা একটা রেনাল প্যাপিলা, এই দুটো মিলে, আবার এই দুটো পিরামিড মিলে একটা রেনাল প্যাপিলা, আবার এই দুটো পিরামিড মিলে একটা রেনাল প্যাপিলা। এই রকম কয়েকটা রেনাল প্যাপিলা, এটা এটা এটা, এই রেনাল প্যাপিলাগুলো আবার পরস্পরের সঙ্গে মিশে যাচ্ছে, দিয়ে দেখো ওই সবুজ বর্ণের অংশগুলো সৃষ্টি করছে। অর্থাৎ রেনাল প্যাপিলাগুলো আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে মাইনর ক্যালিক্স সৃষ্টি করে। তাহলে আমার ছবিতে গ্রিন কালারের এইগুলো হলো এক একটা মাইনর ক্যালিক্স। অর্থাৎ এই রেনাল প্যাপিলা আর এই রেনাল প্যাপিলা মিশে গিয়ে মাইনর ক্যালিক্স তৈরি করেছে। আবার এই রেনাল প্যাপিলাটা আর এই রেনাল প্যাপিলাটা মিশে গিয়ে একটা মাইনর ক্যালিক্স তৈরি করেছে। আমি ছবিটা আরও কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। এই রেনাল প্যাপিলাটা ব্ল্যাক কালারের আর এই রেনাল প্যাপিলাটা মিশে গিয়ে এই মাইনর ক্যালিক্সটা তৈরি করেছে। এইভাবে কয়েকটা মাইনর ক্যালিক্স, মানে ছবিতে দেখো সবুজগুলো, মাইনর ক্যালিক্সগুলো আবার পরস্পর একসাথে যুক্ত হয়ে মেজর ক্যালিক্স তৈরি করেছে। তাহলে মেজর ক্যালিক্সটা কোনটা আমরা দেখে নিই। দেখো যেগুলো লম্বা লম্বা দাগ দিয়ে রেখেছে, সেই লম্বা লম্বা দাগগুলো, স্ট্রাইপ দাগগুলো হলো মেজর ক্যালিক্স। ছবিতে একটাই আমি খুব পরিষ্কারভাবে এঁকেছি, দেখো সবুজ সবুজ রঙের মাইনর ক্যালিক্সগুলো এক জায়গায় উন্মুক্ত হচ্ছে হয়ে একটা কমন অঞ্চল তৈরি করছে, সেটা হচ্ছে মেজর ক্যালিক্স। সিমিলারলি এখানে একটা মেজর ক্যালিক্স, ওখানেও একটা মেজর ক্যালিক্স। এই রকম কয়েকটা মেজর ক্যালিক্স, এইটা এটা এটা সবাই আবার একটা কমন জায়গা তৈরি করছে, সেটাকে আমরা বলছি পেলভিস। এই পেলভিস অঞ্চলটা থেকেই গোবিনীর সৃষ্টি হয়। পেলভিস অঞ্চল থেকে গোবিনীর উৎপত্তি ঘটেছে। এখন একটা বিষয় মনে রাখবে, পেলভিস আমরা
বৃক্কর বাইরে থেকে দেখতে পাবে না। বৃক্কর বাইরের গঠনে আমরা ওই অবতল খাঁজ বা হাইলামটা দেখতে পাবো। কেবলমাত্র বৃক্কটাকে যদি আমরা লম্বচ্ছেদ করি তাহলে তার ভেতরে আমরা পেলভিস অঞ্চল দেখতে পাবো, যেখানে মেজর ক্যালিক্সগুলো পরস্পর যুক্ত হয়ে পেলভিস অঞ্চল সৃষ্টি করে। এই পেলভিস অঞ্চল থেকে গোবিনীর সৃষ্টি হয়েছে। তাহলে এটা হলো মানব বৃক্কের লম্বচ্ছেদ। একবার দেখে নাও লম্বচ্ছেদটা। দেখো বাইরের দিকে লাল রঙের বিক্রিয় কর্টেক্স অঞ্চল, যেটা এখানে সবুজ কালি দিয়ে চিহ্নিত করেছি। ভিতরের অংশটি মেডালা। বৃক্কীয় মেডালা অংশে 10 থেকে 15টা রেনাল পিরামিড থাকে, ত্রিভুজাকৃতি পিরামিডের ন্যায়। রেনাল পিরামিডগুলো পরস্পর যুক্ত হয়ে ওই দেখো কালো রঙের রেনাল প্যাপিলা তৈরি করে। রেনাল প্যাপিলাগুলো পরস্পর মিশে গিয়ে মাইনর ক্যালিক্স, এখানে গ্রিন কালারের করেছি, তৈরি করে। মাইনর ক্যালিক্সগুলো পরস্পর মিশে গিয়ে মেজর ক্যালিক্স তৈরি করে, যেটা লম্বা কালো স্ট্রাইপ দিয়ে বুঝিয়েছি। এবং মেজর ক্যালিক্সগুলো পরস্পর মিশে গিয়ে পেলভিস অঞ্চল সৃষ্টি করে। সেই পেলভিস অঞ্চল থেকে গোবিনীর সৃষ্টি হয়। এখন আমাদের মনে রাখতে হবে মানব বৃক্কের একক হলো নেফ্রন। এই নেফ্রন তাহলে কোথায় থাকে? এখন তোমরা দেখতে পাচ্ছ তো যে এই যে রেনাল পিরামিডগুলো রয়েছে, এই এক একটা রেনাল পিরামিড অসংখ্য নেফ্রন দিয়ে তৈরি হয়। আমরা পরের ভিডিওতে নেফ্রনের গঠন আলোচনা করব। অর্থাৎ আমরা নেফ্রনের গঠন পড়ার জন্য আমরা রেনাল পিরামিডের মধ্যে প্রবেশ করে যাব। এটা হলো আমাদের আজকের পাঠ্য বিষয়, মানুষের রেচনতন্ত্রের গঠন ও বৃক্কের লম্বচ্ছেদ। তাহলে আমরা এবার জেনে নেব বৃক্কের কাজ বা ফাংশনস অফ কিডনি। বৃক্কের প্রধান কাজগুলির মধ্যে 1 নম্বর এবং অন্যতম হলো জলের সাম্যতা বজায় রাখা। আমরা জানি যে বৃক্কের সাহায্যে যে মূত্র উৎপন্ন হয় তাতে দিয়ে অতিরিক্ত জল দেহ থেকে বেরিয়ে যায়, ফলে দেহে জলের সমতা বজায় থাকে। মূত্রের মাধ্যমে অতিরিক্ত জল বেরিয়ে যায়। আবার যখন কখনও আমরা কোনো খরা পরিস্থিতি বা জলাভাবে ভুগি, তখন দেখবে আমাদের মূত্রের ভলিউম অনেক কম হয়। অর্থাৎ প্রয়োজন অনুসারে বৃক্ক কিন্তু প্রয়োজনীয় জলকে পুনঃশোষণের মাধ্যমে শরীরে ফিরিয়ে নিয়ে যেতেও সাহায্য করে। 2 নম্বর কাজ হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ দূরীকরণ। তোমরা জানো যে বৃক্ক থেকে যে মূত্র উৎপন্ন হয় সেই মূত্রের মাধ্যমে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড জাতীয় বজ্র পদার্থগুলো দেহ থেকে দূরীভূত হয়। আর এই ইউরিয়া, অ্যামোনিয়া আর ইউরিক অ্যাসিড এটা হলো নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, যেটা আমাদের শরীরে বিপাক ক্রিয়ার ফলে, প্রোটিন জাতীয় পদার্থের বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হয়। বৃক্ক রক্তের উপাদানের পরিমাণ নির্দিষ্ট রাখে। একটু আগেই বলছিলাম যে বৃক্ক পুনঃশোষণ পদ্ধতিতে রক্ত যে প্রয়োজনীয় পদার্থগুলো যদি আমাদের বৃক্কের মাধ্যমে দিয়ে বৃক্কেতে ছেঁকে সেখান থেকে যদি মূত্রের মাধ্যম দিয়ে বেরিয়ে যায় তাহলে তো আমাদের ক্ষতি। সেই জন্যে বৃক্ক কী করে, এখানে একটা ফিল্টার সিস্টেম আছে, ফিল্ট্রেশন সিস্টেম, যেখানে বৃক্ক প্রয়োজনীয় পদার্থগুলোকে পুনরায় শরীরে শোষণ করে নেয় এবং রক্তে ফিরিয়ে দেয়, দিয়ে রক্তের যে উপাদানগুলো সাম্যতাকে বজায় রাখে। এই পুনরায় শোষণ করে নেওয়ার ঘটনাটাকে বৃক্কীয় পুনঃশোষণ পদ্ধতি বলা হয়। 4 নম্বর বৃক্কের কাজ হলো লবণের সাম্যতা বজায় রাখা। বৃক্ক রক্তের সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ লবণের সাম্যতা বজায় রাখে। আয়নগুলোর ব্যালেন্সকে মেনটেন করে কিডনি। তাহলে বৃক্কের প্রধান কাজগুলি হলো জলের সাম্যতা বজায় রাখা, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলোকে দূর করা, রক্তের উপাদানের যে পরিমাণ সেটা নির্দিষ্ট রাখা পুনঃশোষণ পদ্ধতির মাধ্যমে, এবং লবণের সাম্যতাকে বজায় রাখা।